আসসালামু আলাইকুম। শুরু করছি অল্প বেইমানি মন। লেখিকা অনন্যা মোস্তফা, পর্ব 2। অনন্যা লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। সে প্রতিদিন অফিস থেকে ফিরে গোসল নেয়। সারাদিন বাহিরে কাটিয়ে বাড়ি ফিরে মাথায় পানি না ঢাললে তার ঘুম হয় না। আর এমনিই বা কত ঘুম হয়। ঘুমের ওষুধ নেওয়ার পরও যেন ঘুম তার অনন্যার সঙ্গে লুকোচুরি খেলে। রুমে পা রাখতে বিছানার উপর দৃষ্টি যায় অনন্যার। সহসা মেয়েটার ভ্রুকুচকে, মিসেস এহসান তার রুমে? এই ভোর সন্ধ্যাবেলায় আকাশে চাঁদের পরিবর্তে সূর্য উঠেছে নাকি? অহনা বেগম হয়তো বছরখানেক পর আজ অনন্যার কক্ষে আসলো। এই ঘরে ভদ্রমহিলা বেশি আসেন না। বড় মেয়ে হয়তো তাকে পছন্দ করে না বলে মনে করেন অহনা বেগম। আচ্ছা, মেয়ের অপছন্দের তালিকায় কি স্বেচ্ছায় নিজের নাম লিখিয়েছিলেন তিনি? ও মাই গড, মিসেস এহসান আমার রুমে? অবিশ্বাস্য। স্টাডি টেবিলের সামনে চেয়ারে বসতে বসতে অনেকটা ব্যঙ্গ করে বলল অনন্যা। অহনা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। বড় মেয়ে তাকে আম্মু বা মা বলে সম্বোধন করে না। আজ প্রায় 11 বছর হতে চলল। অহনা বেগম উঠে অনন্যার কাছে আসলেন এবং কম্পিউটারের কিবোর্ড চলতে থাকা অনন্যার ডান হাতটি আচমকা খপ করে ধরে নিজের 2 হাতের মুঠোয় পুরে হু হু করে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। আচমকা এহেন কাণ্ডের ভেতর থেকে অনেকটা নড়ে উঠল অনন্যা, তবে তার চোখে মুখে একটুও প্রকাশ পেতে দিল না। মেয়েটা আম্মুকে সান্ত্বনা দেওয়ার বদলে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অহনা বেগম শক্ত করে ধরে রেখেছে বিধায় ছাড়তে সক্ষম হলো না। অনন্যা লম্বা শ্বাস টেনে আম্মুর মুখপানে শীতল চোখে তাকায়। ভদ্রমহিলা শ্যামলা মুখশ্রী অতিরিক্ত কাঁদলে লাল বর্ণ ধারণ করার সাথে সাথে চোখ দুটো ফুলে উঠেছে। অনন্যা কি একটুও মায়া হলো না? তার কঠোর মন আম্মুকে নিজের বুকে আগলে সান্ত্বনা দিতে সায় দিল কি? না তো। মিসেস এহসান ও সুবিসর্জন তো তার জন্য দিচ্ছে না, তাহলে কেন তাকে আগলে নিবেন? অনন্যাকে বিরক্তির দৃষ্টিতে নিজের পানে চেয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত বোধ করলেন অহনা বেগম। তিনি নিজেকে সামলে নিয়ে করুণ স্বরে অনন্যাকে বললেন, অনু, তুই তোর আব্বুকে একটু বোঝা না মা, সে যেন ওরুকে কোনো শাস্তি না দেয়। ওরু তোর অফিসের কর্মচারী ফাহিমকে খুব পছন্দ করে, আর আজ ওর সাথে দেখা করতে গিয়েছিল। তা হয়তো তোর আব্বুর কোনোভাবে জানতে পেরেছে, এই এত রাগে আছে। তুই বোঝালে তোর আব্বু অবশ্যই বুঝবে। আমার এই অনুরোধটা রাখ না মা। ইস, ছোট মেয়ের জন্য কত ভালোবাসা মিসেস এহসানের। আহা! অনন্যা আরেক দফার মনে মনে তাচ্ছিল্য হেসে দিল। সে কি অরুণা থেকে বছর খানেকের বড় হয়? তার প্রতি মিসেস এহসানের কি কোনো দিন এমন ভালোবাসা দেখিয়েছে? আরে ভাই, অনন্যার প্রতি এই ভদ্রমহিলার ভালোবাসা থাকলে না দেখাবে? অনন্যার প্রতি অহনা বেগমের বিন্দু পরিমাণ যদি ভালোবাসা থাকতো, তাহলে আজ নিশ্চয়ই অনন্যার জীবনে আর বাকি 5টা মেয়ের মতোই হতো। আর বর্তমানে মিসেস এহসান যা দেখছে তা অনন্যার কাছে ভালোবাসার অক্ষরটার মনে হয় না। তার কাছে সবগুলো নাটক বলে মনে হয়। অনন্যাকে নীরব থাকতে দেখে অহনা বেগম মনে মনে আতঙ্ক সৃষ্টি হতে লাগলো। অনন্যা তাকে সাহায্য করবে না? না হলে নিশ্চয়ই আজ তার আদরের মেয়ের কঠিন শাস্তি দিবেন স্বামী এহসান শিকদার। কিরে মা, আমার অনুরোধ তুই রাখবি না? অনন্যা কিছু বলল না। সে চোখ মুখ শক্ত করে কম্পিউটার স্ক্রিনে দৃশ্যমান হওয়া গহনার ডিজাইনগুলো পরখ করছে। এরই মাঝে ভাই থেকে এহসান শিকদার ভয়ঙ্কর ভেসে এলো। নিশ্চয়ই অরুণাকে দেখে গর্জে উঠেছেন ভদ্রলোক। অহনা বেগম অনন্যার দিকে অসহায় দৃষ্টিতে এক পলক তাকালেন, অতঃপর দৌড়ে কক্ষ ত্যাগ করলেন। এহসান শিকদার অন্যরাকে দেখে রেগে ফুসফুস করছেন, শ্বাস দ্রুত নিচ্ছেন। কোথায় ছিলে তুমি? অরুণা পাপাইকে এ সময় বাসায় দেখে মায়ের মতোই ভিতর থেকে আটকে উঠল, তবে বাহিরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আসলে পাপাই, আমি আমার এক ফ্রেন্ডের বাসা। অরুণার কথা শেষ করতে না দিয়েই মেয়ের গালে সজোরে একটি চড় বসিয়ে দিলেন এহসান শিকদার। এই এহসান শিকদার আজ পর্যন্ত নিজের মেয়ের ওপর ধমকের স্বরে কখনো কথা বলেননি, আর আজ কিনা ছোট মেয়ের গায়ে হাত তুলে বসলেন। অহনা বেগম মেয়ের কাছে এগিয়ে যেতে নিলে তাকেও ধমক দিয়ে থামিয়ে দিলেন ভদ্রলোক। অহনা বেগম মনে সাহস এনে বললেন, আপনি মেয়েটার গায়ে হাত তুললেন কেন? কেবলই বাহির থেকে ফিরল। এই চুপ! তোমার মেয়ে বাহিরে ছিলে নিয়ে সন্ধ্যায় ঘুরে ফিরে রাত করে বাসায় ফিরবে, আর আমি তাকে মাথায় তুলে নাচবো?
অহনা বেগম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। আশ্চর্য, কি যাতা বলছেন আপনি? আমাদের অরুণা মোটেও এরকম নয়। তুমি এর মধ্যে অন্যরকম নাক গলাবে না। তোমার জন্যই এই মেয়ে এত সাহস পেয়েছে। এহসান শিকদার হুঙ্কারে কেঁপে উঠল দুই মা মেয়ে। সে সময় লিভিং রুমের ডান পাশের মধ্যখানে অবস্থিত রুমের দরজা খুলে দাঁড়িয়ে এলো সুঠাম এবং বলিষ্ঠ দেহের একজন সুদর্শন পুরুষ, যার উচ্চতা প্রায় 6 ফিট হবে। গায়ের বর্ণ ধবধবে ফর্সা, পরনে তার ধূসর রঙা টি শার্ট ও কালো ট্রাউজার। উলফ কাটিং দেওয়া চুলগুলো কপালে এলোমেলোভাবে নিজের জায়গায় করে নিয়েছে। এরকম অবস্থা যেন কোনো মেয়ে তাকে দেখলে নির্ঘাত ক্রাশ খাবে। টানা টানা কালো মনি আখির কোণে এখনো ঘুম লেগে আছে। ঘুম ঘুম চোখে ভীষণ আদুরে দেখাচ্ছে লোকটিকে। দুপুরের দিকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল সে, তাই একসাথে 3-4 ঘন্টা ঘুমোতে পেরেছে। তার ঘুম অনেক হালকা বলা চলে। খুব মাথা ব্যথার কারণে ঘুমের ওষুধ নিতে বাধ্য হয়েছিল। রুমের বাহির থেকে প্রচুর চেঁচামেচি কানে পৌঁছালো ঘুম ভেঙে যাওয়ার পুরুষটির। সেই সুদর্শন পুরুষটিকে দেখে অরুণা লজ্জায় মাথা এবং নুয়ে দিল। ছি, কোনোদিন এরকম পরিস্থিতিতে তোরাত ভাইয়ের সামনে পড়তে হবে ভাবতেও পারেনি। অনন্যা বিছানার হাতড়ে তার ফোন উঠিয়ে নেয়। অতঃপর তার চাচাতো ভাই আয়াসকে কল করে। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো। তোমাদের ন্যাকা বোন তার পাপাইয়ের কাছে বিএফ নিয়ে ধরা পড়েছে আজ। তোমার বড় আম্মু অলরেডি আকাশ পাতাল এক করে ফেলেছে বোধহয়। তোমার ইচ্ছে হলে তোমার ন্যাকা বোন বান্ধবী আর তোমার প্রেমিককে নিয়ে 10 মিনিটের মধ্যে বাসায় হাজির হতে পারো, না পারলে প্রয়োজন নেই। চিরচেনা গম্ভীর স্বরে কথাগুলো শেষ করলো অনন্যা। আয়াসকে কিছু বলার বা প্রশ্ন করার সুযোগ না দিয়েই খট করে কল কেটে দেয় মেয়েটা। হাতের মুঠোয় থাকা দামি ফোনটা শব্দ করে টেবিলের উপর রাখলো সে। এরপর রেলিং চেয়ারের সাথে মাথায় ঠেসে বসে 2 হাত দ্বারা চোখ টেনে নিল। আয়াস অনন্যা ও অরুণার ছোট চাচা ইহসান শিকদারের ছোট ছেলে। আয়াস বর্তমানে অনন্যার নিজস্ব বিজনেস কোম্পানির এক বিশেষ পদে রয়েছে। আয়াসের বড় ভাই মাহাতাব কানাডায় নিজের স্ত্রীকে নিয়ে প্রবাসী জীবন কাটাচ্ছেন। অনন্যার আয়াসের সঙ্গে ঠিক যতটা ক্লোজ সম্পর্ক রয়েছে বাকি কাজিন ভাই বোনদের সঙ্গে তেমনটা একদমই নয়। আয়াসের বোন নেই বিধায় বোনের মতো করে কাউকে ভালোবাসা দেয়নি। তার একটা ছোট বোনের খুব শখ কিনা। সে ছোটবেলায় জেদ ধরত তার একটা বোন লাগবে, কিন্তু তার মা মারজানা বেগম নিজের শারীরিক অসুস্থতার কারণে ছেলের আবদার পূরণ করতে সক্ষম হননি। এহসান শিকদার এবং তার সব ভাই বোন জন্ম ঢাকাতেই। ঢাকায় অনন্যা এবং অরুণার দাদা ভাইয়ের নিজস্ব ব্যবসা ছিল। ঢাকা এবং চট্টগ্রামের 2টি কাপড়ের ফ্যাক্টরি। সেই সময় ইহসান শিকদারের পারিবারিক ব্যবসা দেখভাল করার জন্য স্ত্রী এবং বড় ছেলেকে নিয়ে চট্টগ্রামে চলে যেতে হয়েছিল। আয়েশের বয়স 17 থেকে 18 হলে ইহসান শিকদার নিজের পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে পুরোপুরি ঢাকায় শিফট হন। চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব বেশ হওয়ার দরুন আয়াসেরদের অনন্যাদের বাসায় যাওয়া আসা সেরকমভাবে ছিল না। মাহাতিম যখন পেটে ছিল তখন মারজান বেগম বড় ছেলে ও স্বামীর সাথে বড় ভাসুরের বাড়িতে শেষবারের মতো ঘুরে গিয়েছিলেন। এরপর ঢাকায় শিফট হওয়ার পর থেকে মাঝে মধ্যেই আসা যাওয়া হয়। আয়াস যেদিন অনন্যাকে প্রথম দেখে সেদিন খুব ভালো করে বুঝেছিল মেয়েটা প্রচুর ইন্ট্রোভার্ট, আর সেই ছোট থেকে যে কোনো ইন্ট্রোভার্টের সঙ্গে ভালো মতো বেশ পছন্দ করে। ওদের ব্যাপারে জানতে ভীষণ ভালো লাগে ছেলেটার। সেই থেকে আয়াস অনন্যা আপন ভাইয়ের মতো সবসময় পাশে থাকে। তার আরও কাজিন বোন থাকলেও অনন্যাকে সে কোনো একদম আপন বোনের মতো ভালোবেসেছে। তার মানে এটা নয় যে অরুণা এবং তার ফুফাতো বোনদের ভালোবাসা না, তাদেরকেও ভালোবাসে, তবে অনন্যা স্পেশাল। অনন্যার চোখ দুটো কেমন জ্বলছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়বে নাকি। অনন্যা সেভাবে বসে থাকে অবস্থাতেই বিড়বিড় করে বলল, দেখ অন্তুবু, দেখ আজ তোর কথায় পরিবারে কেউ মানে রাখেনি, কেউ তোকে আজকের মতো একটা দিন স্মরণ পর্যন্ত করেনি। শুধুমাত্র তোর অনুই তোর কথা মনে রেখেছে। দেখ তোর জন্য এই কঠোর অনন্যার চোখের জল কণা ভিড় জমাতে চায়। সেই নরপশু এখনও পৃথিবীর আলোয় বেঁচে আছে, রাগ করিস না তুই। অবশ্য আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। মাত্রই আয়াস ফাহিম আর মৌরিকে নিয়ে বড় আব্বুর বাসায় এসেছে। মৌরি আয়াস এবং অনন্যাদের আপন ফুফাতো বোন। বয়সে সে অনন্যা আর অরুণার থেকে 1.5 বছরের ছোট। মৌরি এবং অরুণার বর্তমান একই ভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ছে।
সে সুবাদে অরুণার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, একে অপরের ছাড়া দুজনই অচল। অনন্যার সাথে মৌরির প্রয়োজনের বাহিরে কথা হয়নি কখনো, যার জন্য অনন্যার সঙ্গে সে অরুণার মতো এতটা ক্লোজ নয়। আয়াশা বাসায় প্রবেশ করেই দেখল পরিবেশ থমথমে। এহসান শিকদার মেয়ের এতক্ষণে ধরে বারবার জিজ্ঞেস করেছে সে আজ সন্ধ্যায় কার সাথে ছিল, কিন্তু অরুণা ভয়ের জন্য হাজার চেষ্টা করেও মুখ তুলতে পারছে না, যেন কেউ তার মুখে তালা মেরে দিয়েছে। অরুণা মাথা নত করে রেখে আশেপাশে চোখ বোলাচ্ছে। পুরো লিভিং রুম আপাতত দুজন কাজের লোক ও তোরাত ভাই, পাপাই, মাম্মি আর সে উপস্থিত। ইতোমধ্যে তোরা তো কাজের লোকদের সাথে অনেকটাই জেনে নিয়েছে। অরুণার মতো একটা মেয়ে এরকম কাজ করার তার ভাবনার বাইরে ছিল। সেও চুপচাপ করে দাঁড়িয়ে আছে, মনে প্রচুর কৌতূহল জেগেছে। সে অরুণার এরকম করলো। যদি সে ফাহিমকে ভালোবেসেই থাকে তাহলে বিয়ে ঠিক হওয়ার আগে কেন জানায়নি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। ফাহিম এ সময় বাসায় দেখে চমকে উঠল অরুণা। ফাহিম এখানে কি করছে? আর সে কি জানে তার বাবা সব জেনে গিয়েছে? এহসান শিকদার মেয়ের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালেন, অতঃপর নিজের রক্তচক্ষু নিয়ে একবার ফাহিমকে দেখে পা থেকে মাথা পর্যন্ত পরখ করলেন। তিনি ফের মেয়েকে প্রশ্ন করলেন, আমি শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করছি অরুণা, তুমি কি ফাহিমের সঙ্গে কোনো সম্পর্কে আছো? অরুণা ফাহিমকে দেখে কিছুটা সাহস পেল। সে মাথা তুলে বলল, হ্যাঁ পাপাই, আমি আর ফাহিম রিলেশনে আছি এবং এর আগে থেকেই আমরা একে অপরকে ভালোবাসি। এহসান শিকদার লজ্জা এবং ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন। আজ শুধুমাত্র এই মেয়ের এই একটা ভুলের কারণে প্রিয় বন্ধুর কাছে এতটা ছোট হতে হয়েছে। বিয়ে ঠিক হওয়ার আগে এই বিষয়ে জানলে কি আজ এরকম দিন দেখতে হতো? তিনি তো কখনোই নিজের চাওয়ার সন্তানের উপর চাপিয়ে দেননি। মেয়ে রাজি ছিল বলে ভদ্রলোক বন্ধুর প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছিলেন। এহসান শিকদার আরও একবার অরুণাকে চড়মার উদ্দেশ্যে হাত তুললেন, কিন্তু তার আগেই কেউ একজন ঝড়ের বেগে এসে অরুণাকে নিজের পেছনের আড়াল করে নেয়। এহসান শিকদার অজ্ঞতা ব্যতীত দেখে ধীরে ধীরে হাত নামিয়ে দিলেন। অরুণা পাপাইকে পুনরায় হাত তুলতে দেখেই চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছিল। যখন বুঝলো তার ওপর চড় পড়েনি আর কেউ একজন তাকে আড়াল করে দাঁড়িয়েছে, তখন সে চোখ নামিয়ে তার আড়ালে রাখা ব্যক্তির পানে চায়। নিজের সামনে অনন্যাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে আরেক দফায় চমকে ওঠে। আজ যেন চমক দেখতে দেখতেই রাত কভার হয়ে ফেলবে। অনু পাপাইয়ের হাত থেকে তাকে বাঁচিয়েছে। এই সামান্য বিষয়টা অরুণা সহ উপস্থিত সকলেই বোধগম্য হচ্ছে না। সবাই বিস্ময় নিয়ে অনন্যার দিকে তাকিয়ে আছে। কি সমস্যা আপনার? অনন্যার নির্লিপ্ত ভঙ্গিতে এহসান শিকদারকে প্রশ্ন করল। গমগমে পরিস্থিতির মাঝেও সকলে অনন্যার নির্বিকার ভঙ্গিমা দেখে কেউ সেরকম একটা মাথা ঘামালো না। এই মেয়ে এরকমই। এহসান শিকদার রেগে হিসিয়ে বললেন, তোমার বোনকে জিজ্ঞেস করো কেন বিয়ে ঠিক হওয়ার আগে আমাকে এ বিষয়ে জানায়নি। ওর জন্য আমার আর মাহবুবের এত বছরের বন্ধুত্ব ভেঙে গিয়েছে। আর আপনার বন্ধুই বা কেমন যে কিনা সামান্য কারণে পুরো বন্ধুত্ব ভেঙে ফেললেন? এহসান শিকদার জবাব খুঁজে পেলেন না। ঠিকই তো, দু পরিবারে একসাথে বসে সব মিটমাট করে নেওয়া যেত না? শুধু বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। ফাহিমকে ভালোবাসি শিস্তা আমরা আগে জানালি না কেন? কড়া গলায় বলল অনন্যা। অরুণা অপরাধীর ন্যায় মাথা নুইয়ে রেখে, আসলে তো এ কথা বিয়ে ঠিক হওয়ার আগে জানালে কি আজ এহসান শিকদারের বন্ধুত্বের কাছে এতটা অপমানিত হওয়া লাগতো? অরুণা একটু ভুলের কারণে এতগুলো বছরের বন্ধুত্ব নিমেষেই ভেঙে গিয়েছে। আমি ভয়ে ছিলাম যদি পাপাই আমাদের না মেনে নেয়। অরুণা মিনমিন করে বলে কথাটা। অনন্যা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাতীয় শব্দ উচ্চারণ করলো। একটা মেয়ে ঠিক ততটা ন্যাকামি করতে পারে? তার নাকি ভয় লাগছিল পাপাইকে বলতে। তাহলে অন্য একজন বাগদাদ হয়েও ফাহিমের সঙ্গে প্রেম করার সময় সেই ভয় কেন চিপা গলি দিয়ে ভেঙে গিয়েছিল? এহসান শিকদার আরেক দফায় চেঁচিয়ে উঠলেন। আর এখন বলতে ভয় লাগছে না তোমার? তখন তো না মেনে নেওয়ার ভয় ছিল। তুমি কি ভাবছো আমি তোমাদের সম্পর্ক এখন মেনে নিব? তাহলে শুনে রাখো, এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমার। তোমার শাস্তিস্বরূপ আমি কখনোই তোমাদের মেনে নিব না। অরুণা আবারও ফুপিয়ে ওঠে। পাপাইকে কখনো তার সাথে এরকম বিশ্রী আচরণ করেনি। সে পাপাইকে খুব ভালোবাসে। তার একটা ভুলের কারণে পাপাই এত বড় শাস্তি দিবে? সে তো ফাহিমকে ছাড়া বাঁচবে না। অহনা বেগমের বুক ফেটে কান্না আসছে। তিনি ছোট মেয়ের কান্না এরকম সহ্য করতে পারেন না। আর অরুণা এভাবে কোনো কিছুর জন্য কখনো কাঁদেওনি।
কাঁদেনি বললে ভুল হবে, ওকে কান্না করার সেই সুযোগটাই দেওয়া হয়নি। অরুণা আজ পর্যন্ত যা যা চেয়েছে সব এনে দিয়েছে, মেয়ের সামনে হাজির করেছেন অহনা বেগম। মেয়ের আবদার কখনো অপূর্ণ রাখেননি ভদ্রমহিলা। আর কেউ না জানুক, সে জানে তার মেয়ে ফাহিম নামক ছেলেটার জন্য ঠিক কতটা উন্মাদ। অহনা বেগম আর নিজেকে সামলা রাখতে পারলেন না। তিনি অরুণার কাছে গিয়ে মেয়েকে বুকে আগলে নিলেন আর কান্না ভেজা কণ্ঠে স্বামীকে অনুরোধ করলেন, আপনি অরুণাকে এত বড় শাস্তি দিবেন না, ও সহ্য করতে পারবে না। এহসান শিকদার কিছু বললেন না। ভদ্রলোকের রাগ এখনো পড়েনি। আশায় মৌরি আর তোরাত সহ সকলেই শুধুমাত্র নীরব দর্শক। এখানে তাদের কিছুই বলার নেই। ফাহিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেও সমানভাবে অরুণাকে ভালোবাসে। আর বড় স্যার অর্থাৎ এহসান শিকদারের সাথে জোর গলায় কথা বলার সাহস নেই তার। এতে নিশ্চিত ম্যাম তার চাকরি একদম হাওয়াই করে দিবেন। ফাহিম মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। সুস্থ বাবা আর বৃদ্ধ মাকে নিয়েই তাদের ছোট্ট সংসার। আর এদিকে অরুণা বড় ঘরের আহ্লাদি মেয়ে। কোনো বাবাই রাফিদের মতো বড় ঘরের ছেলে রেখে তার মতো মধ্যবিত্তর কাছে মেয়ে দিতে চাইবেন না। তাই ফাহিম চুপ করে আছে। এখানে তার কিছুই করার নেই। বড় স্যার আর ম্যাম চাইলে তার কাছে অরুণাকে দিবে, না চাইলে সারা জীবনে লাশ হয়েও কাটাতে হবে। অনন্যার জীবন আগামাথা থেকে সম্পূর্ণ বিরক্ত লাগছে। অজানা কারণে এই মেয়ের কান্নাকাটি তার কাছে ন্যাকামি মনে হচ্ছে। অযথা অতিরিক্ত কান্না করা তার কাছে এক প্রকার ন্যাকামি লাগে। আরে আশ্চর্য, এভাবে মরা কান্না করার কি আছে? না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এদের গুনগুনাতে নির্ঘাত মাথা ধরে যাবে। অনন্যা আশেপাশে চোখ বোলায়। ভাইয়া মৌরি ফিসফিস করে কথা বলছে। ফাহিম এক কোণে দাঁড়িয়ে আছে। আর ওই লোকটার নাম কি জানো? ও হ্যাঁ, তৌরাত। কিন্তু লোকটা শুধু অনন্যার দিকে তাকিয়ে আছে কেন? দৃষ্টি অদ্ভুত শীতল। অনন্যার ভিতরে খানিকটা অপ্রস্তুত হলো, কিন্তু চেহারায় তার সবসময়ের মতো গাম্ভীর্য। আচ্ছা, দোয়েল পাখি কোথায়? নিশ্চয়ই আজও কোচিং থেকে ফিরেই ঘুমিয়ে গিয়েছে। মেয়েটাকে এত করে বোঝানোর পরও সন্ধ্যাবেলা ঘুমায়। যদি রাতে মাথা ব্যথা করে? অনন্যা এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচে। সে এহসান শিকদারের মুখোমুখি হয়। অতঃপর সেই ভরাট স্বরেই প্রশ্ন করে, ফাহিম তো ভালো ছেলে, সেটা আপনি নিজেও জানেন। তাহলে অরুণাকে ওর কাছে দিতে আপনার সমস্যা কোথায়? এহসান শিকদার কয়েক সেকেন্ড চুপ করে সম্পূর্ণ কথা গুছিয়ে নিলেন। সেটা আমিও জানি ফাহিম ভালো ছেলে, ওর কাছে অরুণা সুখেই থাকবে। কিন্তু ফাহিম বাবা অসুস্থ, মা বৃদ্ধা। সেখানে নিশ্চয়ই অরুণার পুরো সংসারের কাজ নিজেকেই সামলাতে হবে। শুধু অরুণা নয়, পৃথিবীর সকল মেয়েদেরই শ্বশুরবাড়িতে গেলে একটু একটু কাজ করতে হয়। কিন্তু তোমার আম্মু তো কখনো তার আহ্লাদি মেয়েকে কোনো কাজের আশেপাশেই ঘেঁষতে দেয়নি, আর না কোনো কাজ শিখিয়েছেন। মেয়েকে যে একসময় স্বামীর ঘরে পাঠাতে হবে তা কি সে কখনো ভেবেছে? সবসময় নিজের মেয়েকে আহ্লাদে ডুবিয়ে রেখেছে। এমনভাবে দুনিয়া আর কোন মেয়ের মায়ের সন্তান নেই? অরুণা যখন ফাহিমের বাড়ি যাবে তখন যদি সেই কোনোভাবে কাজই না পারে, তাহলে তো ফাহিম বৃদ্ধা মাকে তো একা একা সব সামলাতে হবে। অনন্যা ভাবল এহসান শিকদার ভুল কিছু বলেননি। ভদ্রলোক পুনরায় বলতে লাগলেন, অরুণা আর ফাহিম এর বয়সের ডিফারেন্স খুব কম, মাত্র 1 থেকে 2 বছরের ছোট বড় ওরা। তুমি জানো, এত কম বছরের পার্থক্য পছন্দ করি না। এখানে আপনার পছন্দকে মাথায় রাখলে চলবে না। সংসার অরুণা এবং ফাহিম করবে। আপনিও আপনার মিসেস নন। তার চেয়ে বড় কথা, অরুণা আর ফাহিম একে অপরকে মেনে নিয়েছে। সেখানে আপনারা বা আমরা দ্বিমত করার কোনো মানে নেই। তুমি ওদের সম্পর্ক আগে থেকেই জানতে অনন্যা? না জানার কি আছে? আপনার মেয়ে ফটোশুট করাতে করাতে এখন প্রেমে করতে শুরু করেছে, তা আপনি বাদে সবাই জানে। এখন আপনার মিসেসও বঞ্চিত হয়নি। এহসান শিকদারের মুখ থতমত হয়ে গেল। অরুণা মাম্মিকে ছেড়ে পাপাইয়ের কাছে গিয়ে এসে ধরগলায় বলল, পাপাই, আমি বিয়ের আগে সংসারের সব কাজ শিখে নেব, তবুও তুমি আমাদের মেনে নাও। এহসান শিকদার দীর্ঘশ্বাস ছাড়লেন। যেখানে মেয়ে নিজের সুখ খুঁজে নিয়েছে, সেখানে পিতা হয়ে বেঁকেও থাকার কোনো মানে হয় না। নিজের সন্তানের খুশি আগে, তারপর সব কিছু। তিনি শক্ত কণ্ঠে শুধালেন, মাস্টার্স কমপ্লিট করার মাঝে যদি তুমি সংসারের সব কাজ শিখে নিতে পারো, তবেই আমি ফাহিমের ঘরে তোমাকে পাঠাবো। বলেই নিজের ঘরে চলে গেলেন এহসান শিকদার। অরুণা এবং ফাহিমের চোখে খুশিতে জলজল করছে। তারা একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দেয়। উপস্থিত সকলেই তাদের আনন্দ দেখে মুচকে হাসলেন। অরুণা অনন্যার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে উত্তত হতেই অনন্যা পিছিয়ে গেল। তার এসব মোটেও পছন্দ নয়। অরুণা একগাল হেসে অনন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। অনু, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। তোকে অনেক ধন্যবাদ।
অনন্যার বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। আর একবার অনু নামে সম্বোধন করলে আব্বুকে বলে তোর সব খুশি ধুলোয় মিশিয়ে দেব। নিজেকে খুশিও রাখতে চাইলে তোর ওই নামে ডাকবি না। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই অরুণার দিকে চোখ রাঙিয়ে প্রস্থান করলো অনন্যা। অনন্যার চোখে ইশারায় কিছু বলল কি, হয়তো বলেছে। আর কেউ অনন্যার ইঙ্গিত ধরতে না পারলেও অরুণা বোনের ইঙ্গিত ঠিকই ধরতে পেরেছে। মেয়েটা অনন্যার গমন পথে চেয়ে হতাশার শ্বাস ফেলল। এদিকে দৌড়াতের আয়েশের দিকে চেয়ে প্রশ্ন করলো, তোমার বোন অনু নামে ডাকলে এভাবে রেগে ফুলে ওঠে কেন? আয়েশ দৌড়াতের পাশে ঘেসে বলল আর ঘাড় উঁচিয়ে বাচ্চাদের ভঙ্গিমায় বলল, জানি না গো ভাইয়া, ওকে অরুণা বা কাকিয়া অনু নামে ডাকলেই রেগে একদম লাল টমেটো হয়ে যায়। আচ্ছা, এই ছিল অল্প বেইমানি মন পর্ব 2, লেখিকা অনন্যা মোস্তফা। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত। গল্প কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না এবং গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে আসছি, আল্লাহ হাফেজ।